হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা বলিউড সিনেমা রিভিউ করব। তো সেটা কোন সিনেমা হতে চলেছে আপনারা খুব ভালো করে জানেন, বিকজ কালকে একটাই বলিউডের সিনেমা রিলিজ হয়েছে। তো এই সিনেমাটার নাম হচ্ছে জাট। ইয়েস, আমি কিন্তু জাট সিনেমা রিভিউ করতে চলেছি। তো এই সিনেমা দিয়ে কিন্তু মাইত্রী মুভি মেকার্স বলিউডে ডেবিউ করছে। তারা কিন্তু চিরকাল তেলুগু সিনেমা প্রডিউস করে এসছে, তবে কালকে তারা তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছে গুড ব্যাড আগলি দিয়ে, এবং এই সেম দিন মানে কালকেই তারা বলিউডে ডেবিউ করলো এই জাট দিয়ে। তো এই জাট সিনেমা দিয়ে কিন্তু আমরা আমাদের একটা প্রিয় পুরনো অ্যাকশন সুপারস্টারকে আবার কিন্তু ওই অ্যাকশন অবতারে দেখতে পেয়েছি। ইয়েস, একদম ঠিক ধরেছেন, সানি দেওলের কথা বলছি। তো সানি দেওল আর কি 1980s থেকে বলিউডে অ্যাক্টিভ রয়েছেন। তো তার অ্যাকশন অবতারটা আর কি 90s আরও বেশি বিখ্যাত হয়েছিল ঘায়েল দিয়ে। তবে 2000s থেকে কি হলো যে বলিউডের ট্রেন্ডটাই পুরো বদলে গেল। মানে বলিউডে তারপরে ওই অ্যাকশন মশালার ট্রেন্ড পুরোপুরি শেষ হয়ে গেছিলো। তো ওই কারণে সানি দেওলকে ওই ধরনের ছবিতে আমরা দেখতেই পাইনি, এবং তার স্টারডমও তখন শেষ হয়ে গেছিলো। কিন্তু গদর 2 দিয়ে তার কামব্যাক হয়। তারপরে আবার জাট সিনেমাতে আমরা তাকে আবার ওই অ্যাকশন অবতারে দেখতে পাই। তো এই সিনেমাটার কিন্তু পজিটিভ পয়েন্টস যেমন আছে, এটা নেগেটিভ পয়েন্টসও কিন্তু রয়েছে। তো তার আগে প্লটটা একটু ছোট করে বলি। তো এটার প্লট কিন্তু শুরু হচ্ছে 2009 সাল দিয়ে শ্রীলঙ্কার জাফনা এরিয়াতে। তো এটাতে একটা LTF ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। তো তাদেরকে বলা হচ্ছে শ্রীলঙ্কান টাইগার্স। তো সেখানে আর কি শ্রীলঙ্কান আর্মি ঢোকে, বিকজ এই শ্রীলঙ্কান টাইগারের যে টিম, যে আর কি রাইভাল, যে রেবেল টিম, মানে টেররিস্টের টিম তাদেরকে বলে। তো তারা আর কি অনেক সোনা দানা সব ওই মঙ্গুস ফরেস্টে আর কি লুকিয়ে রেখেছে। তো শ্রীলঙ্কান আর্মি আর কি সেটাকে রিট্রিভ করার জন্য ওই ফরেস্টের ভিতরে ঢোকে, শ্রীলঙ্কান টাইগার্সকে পুরো শেষ করে দেয়। মানে শ্রীলঙ্কান টাইগার্সকে তারা শেষ করে দিয়েছিল শ্রীলঙ্কান আর্মি। তার 48 ঘন্টার মধ্যে মঙ্গুস ফরেস্টে তারা ঢুকে পড়ে উইথ দ্য হেল্প অফ সাম লোকাল ভিলেজেস, যাতে আর কি সোনা দানাগুলোকে সেখান থেকে রিট্রিভ করা যায়। তো সেই লোকাল ভিলেজেসদের মধ্যেই কিন্তু রণদীপ হুডার ক্যারেক্টার রানাতুঙ্গা, তার ভাই বিনীত কুমার সিং এবং আরও অনেক ভিলেজেসরা ছিল। তো তারা যখন সোনা দানাটা পেয়ে যায়, তারা কিন্তু শ্রীলঙ্কান আর্মিকে সেই সোনাটা দেয় না, তাদেরকে উল্টে মেরে ফেলে তারা ওখান থেকে পালিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশে চলে যায়। তো সেখানে একটা করাপ্ট পুলিশ অফিসার ছিল, তাকে ঘুষ খাইয়ে সেখানকার সিটিজেন হয়ে যায়। তো তারপরে 15 বছর কেটে যায়। তারা অন্ধ্রপ্রদেশে কিন্তু উৎপাত মাচিয়ে সেখানে তারা বড় গ্যাংস্টার হয়ে যায়। সে নিজে একটা বড় গ্যাং তৈরি করে রানাতুঙ্গা। তো তারপরে সে আর কি মানে সেখানকার ডেভিল হয়ে ওঠে, সেখানকার ডন গ্যাংস্টার ও হয়ে ওঠে। মানে তার মুখের উপর আর কোনো কথাই নেই। অ্যান্ড প্রকাশম ডিস্ট্রিক্টের একটা গ্রাম রয়েছে, ওই গ্রামটার নামটা ভুলে যাচ্ছি। তো সেই গ্রামটাতেই আর কি এই রণদীপ হুডার পুরো গ্যাংটা অপারেট করে, সেখানেই সে রাজ করে। তো সেখানে আর কি কোনো গভর্নমেন্ট অফিসিয়ালসরা পা রাখতে পারে না। তো কিছু মানে গভর্নমেন্ট অফিসিয়ালসরা না পা রাখতে পারে না কিছু করতে পারে। তো গল্প কিন্তু এখান থেকেই শুরু হয়। অ্যান্ড সানি দেওলের এন্ট্রিটা মানে একটু পরে হয় আর কি। তো ওই গ্রামেরই কিন্তু একটা বাচ্চা মেয়ে, সে আর কি চিঠি লিখে পাঠায় ভারতের প্রেসিডেন্টের কাছে। তো সে প্রেসিডেন্টের রোলে দেখতে পাচ্ছি রাম্যা কৃষ্ণনকে। তারপরে রাম্যা কৃষ্ণের একজন CBI অফিসার সত্যমূর্তিকে সে ডেকে পাঠায়। তো সত্যমূর্তি রোলে রয়েছেন এখানে জগপতি বাবু। তো তিনি ওই গ্রামটার নাম মনে পড়লো মোট্টুপল্লী। ওই মোট্টুপল্লী গ্রামের জন্য তিনি রওনা হয়ে গেলেন। তো গল্প আর কি এখান থেকেই শুরু হয়। তারপরে সানি দেওলের এন্ট্রিটা হয় হচ্ছে ও রামা শ্রীরামা ওই গানটা দিয়ে। তো তার ট্রেন আর কি কোইন্সিডেন্টালি মোট্টুপল্লী ডিস্ট্রিক্টের কাছাকাছি থেমে যায়। তো তারপরে আর কি গল্প আমি বিশেষ বলতে চাইছি না এখন, এরপরে গল্প বেশি বললে হয়তো স্পয়লার হয়ে যেতে পারে। তো যাই হোক, তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা বোঝার জন্য কিন্তু আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমার যেটা প্রথম পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে সানি দেওল বস, সানি দেওল অ্যান্ড হিজ পারফরমেন্স।
সানি দেওলের বয়স কিন্তু 69 বছর, তবে ওনাকে দেখে একবারও মনে হয়নি যে 69, ওনাকে দেখে মনে হচ্ছে সবে 50-এর কোঠায় পা রেখেছে। মানে ওনার বয়স 20 বছর 21 বছর কম লাগছে। মানে সিকান্দারে সলমান খানকে যেরকম দেখেছিলাম, মানে সলমান খানকে পুরো বুড়ো বুড়ো লাগছিল, টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল যে ওর অ্যাক্টিং করার মানে ইচ্ছেটা উঠে গেছে, তার রিটায়ার করে যাওয়া উচিত, এরকমটা মনে হচ্ছিল। সেখানে সানি দেওলকে মানে দেখলে আপনাদের দারুণ লাগবে বস। এখনও তার শরীরে সেই এনার্জি রয়েছে, এখনও তার শরীরে সেই দম রয়েছে। মানে যখনই সে স্ক্রিনে এসেছে সেই স্ক্রিন পুরো ফাটিয়ে দিয়েছে বস। মানে সে দৃষ্টি আকর্ষণ একাই করেছে পুরো। অ্যান্ড এই সিনেমার সেকেন্ড পজিটিভ হচ্ছে স্টোরি কিন্তু খুব ভালো লেখা হয়েছে। গোপীচাঁদ মলিনেনি কিন্তু ওর সিনেমার স্টোরি খুব ভালো হয়। ওর প্রথম সিনেমাটা আমার এখনও মনে আছে ক্র্যাক, ওই ক্র্যাক সিনেমার স্টোরিটাও খুব ভালোভাবে লেখা ছিল। মানে গোপীচাঁদ মলিনেনির ওই ক্র্যাক সিনেমাতে রবি তেজা হিরো ছিল, কিন্তু রবি তেজাকে সেলিব্রেট করার পিছনে আর কি এই ডিরেক্টর সময় নষ্ট করেননি। তিনি স্টোরি কনস্ট্রাকশনের পিছনে আর কি নিজের সময় ব্যয় করেছিলেন, যার জন্য ক্র্যাক সিনেমাটা একটা স্ট্যান্ড আউট ফিল্ম হয়ে দাঁড়িয়েছিল। তো জাট সিনেমাতেও কিন্তু স্টোরির পিছনে সময় যথেষ্ট খরচা হয়েছে, সময় কিন্তু স্টোরির পিছনে যথেষ্ট খরচা হয়েছে। তো সেই কারণে কিন্তু স্টোরির ফার্স্ট হাফ এটা কিন্তু খুব ভালো ছিল। ফার্স্ট হাফটা মানে স্টোরিটা ভালো বিল্ড আপ হয়েছিল ফার্স্ট হাফে। তো এই সিনেমার ফার্স্ট হাফটা হচ্ছে এটা আরেকটা পজিটিভ পয়েন্ট। অ্যান্ড তারপরের পজিটিভ পয়েন্টটা হচ্ছে রণদীপ হুডার ক্যারেক্টার রানা তুঙ্গা। ওর ক্যারেক্টারটা কিন্তু কোনো কার্ডবোর্ডিশ ক্যারেক্টার না। জেনারেলি অনেক তেলেগু সিনেমাতে আমরা কি দেখি যে ডিরেক্টরসরা হিরো ওয়ার্শিপ করার চক্করে যে ভুলটা করে সেটা হচ্ছে যে সিনেমার ভিলেন হয় তাকে মানে পুরো কার্ডবোর্ডিশ ক্যারেক্টার বানিয়ে দেয়, প্রচণ্ড কার্ডবোর্ডিশ ক্যারেক্টার বানিয়ে দেয়। এমন কার্ডবোর্ডিশ ক্যারেক্টার বানিয়ে দেয় যে সেই ভিলেনটার কোনো দমই থাকে না, মানে হিরো ইজিলি হারিয়ে দিচ্ছে তাকে, মানে সেই ভিলেন হিরোকে টক্কর দিচ্ছেই না। মানে ভিলেন হিরোর মধ্যে সে টক্করটাই আমরা দেখতে পাই না। তবে গোপীচাঁদ মলিনেনির ক্র্যাকে আমরা টক্কর দেখতে পেয়েছিলাম, বিকজ ক্র্যাকে যে ভিলেন ছিল তার রোল খুব স্ট্রং ছিল। সামুতিরা কানির ওখানে ভিলেনের রোল প্লে করেছিল, তো তার রোলটাকে খুব স্ট্রংলি লিখেছিল গোপীচাঁদ মলিনেনি। তো রবি তেজার সঙ্গে তার টাসলটা কিন্তু জমেছিল ক্র্যাকে। তো এখানে সানি দেওলের সঙ্গে রণদীপ হুডার টাসল কিন্তু জমেছে বস। মানে রণদীপ হুডার ক্যারেক্টারে যথেষ্ট দম ছিল। অ্যান্ড আমি টিজার অ্যান্ড ট্রেলারের লেভেলেই বলেছিলাম যে রণদীপ হুডার যদি এতটুকু মানে ভালো রোল পেয়ে যায়, মানে ও রোল যদি এতটুকু স্ট্রেংথ পায় ও কিন্তু ফাটিয়ে দেবে। তো রণদীপ হুডাও কিন্তু অন স্ক্রিন ফাটিয়েছে বস। তো সেটা এই সিনেমার খুব বড় পজিটিভ পয়েন্ট। তো আমরা গোপীচাঁদ মলিনেনির কিন্তু কিছু চেনাশোনা কিছু সিগনেচার মুভসও কিন্তু এই সিনেমাতে দেখতে পেয়েছি। যেমন ক্র্যাক সিনেমাতে রবি তেজা একটা শব্দ শুনলে খুব খোঁচে যেত রবি তেজা ক্যারেক্টার, অ্যান্ড সেই শব্দটা ছিল ব্যাকগ্রাউন্ড। মানে কেউ যদি ওকে বলতো যে আমার খুব বড় ব্যাকগ্রাউন্ড আছে, তুই আমার কিছু করতে পারবি না, তখন রবি তেজা খোঁচে যেত যে ব্যাকগ্রাউন্ড আছে তোর, ব্যাকগ্রাউন্ড। ওই ব্যাকগ্রাউন্ড শব্দটা শুনে কেমন রবি তেজা সাইকো হয়ে যেত, মানে ওটা শুনলেই সবাইকে মেরে ফেলতো। এখানেও কিন্তু গোপীচাঁদ মলিনেনি ওই সেম জিনিসটা আর কি সেম ওই টেকনিকটা এখানে ইউজ করেছে। অ্যান্ড সেই সেম টেকনিকটা হচ্ছে সরি। মানে সেই সানি দেওলের একটা মানে এন্ট্রি সিনটা ছিল, সেই বললাম না যে ট্রেনটা আর কি ওই মোট্টুপল্লি গ্রামের সামনে থেমে গেছে, তো সেখান থেকে সানি দেওল নেমেছে বিকজ ট্রেনটা আর কি 5 ঘন্টা লাগবে সামনে রেল লাইনটা রিপেয়ার করতে। সামনে যেহেতু রেল লাইন ভেঙে গেছে, তো মোট্টুপল্লি গ্রামের সামনে ট্রেনটা থেমে গেছে, এখন 5 ঘন্টা সময় লাগবে। তারপরে সানি দেওলের খুব খিদে পেয়েছে, তো সে ট্রেন থেকে নেমে গিয়ে একটা ধাবা খুঁজতে খুঁজতে আর কি ঢুকেছে গ্রামটার ভিতরে। তো সেই গ্রামে কটা লোকজন এসছিল, তো সেই লোকজনের সঙ্গে তার ধাক্কা লেগে যায়। তো সানি দেওল তখন খাবার খাচ্ছিল, তো আর কি তার হাত থেকে থালা পড়ে যায়, যেহেতু সেই লোকজনরা এসে তাকে ধাক্কা মেরে দিয়েছিল, কিন্তু সেই লোকজনরা তাকে সরি বলেনি। তো এইখান থেকে সানি দেওলের কিন্তু ক্যারেক্টার সানি দেওলের কিন্তু ওই ইনসার্জেন্সটা শুরু হয়, ওখান থেকে সানি দেওলের খেপে যাওয়াটা শুরু হয়। যেমন রবি তেজার খেপে যাওয়া শুরু হয়েছিল ওখানে ব্যাকগ্রাউন্ড শব্দটা দিয়ে, এখানে এই ভিলেন্স এই মানে গুন্ডাগুলো
তারা সানি দেওলকে যেহেতু সরি বলেনি, সেহেতু সানি দেওল খেপে গেছিল যে আমাকে সরি বল, কিন্তু তারা সরি বলতে চায় না। তো ব্যাস এখান থেকে তার মারামারি শুরু হয়ে যায়। তো এরপরে ফার্স্ট হাফে কিন্তু প্রচুর মারামারির সিনস রয়েছে। তো এই সরি বল মানে এইটা ছিল সেই টেকনিকটা। ক্র্যাকে ছিল ব্যাকগ্রাউন্ড, এখানে হয়ে গেল সরি বল। তো সেই সরি বল টেকনিকটা কিন্তু খুব ভালোভাবে ইউজ হয়েছে। অ্যান্ড অ্যাকশন সিনসগুলো হচ্ছে সিনেমার আরেকটা পজিটিভ পয়েন্ট। যতগুলো অ্যাকশন সিনস হয়েছে খুব ভালো লেগেছে বস। সানি দেওলকেও দারুণ লেগেছে অ্যাকশন সিনসগুলোতে। অ্যান্ড পুরো সিনেমা জুড়ে কিন্তু অ্যাকশন সিনস প্রচুর আছে। ফার্স্ট হাফে তো ভরে ভরে অ্যাকশন রয়েছে, সেকেন্ড হাফেও কিন্তু কিছু খুব ভালো অ্যাকশন সিনস আছে। তবে হ্যাঁ, এই সিনেমাতে কিছু নেগেটিভসও আছে। তো প্রথম নেগেটিভ পয়েন্টটা হচ্ছে যে এই সিনেমাতে কিন্তু মানে হাই মোমেন্টস একটু কমই আছে। ফার্স্ট হাফে কিন্তু এই সিনেমাতে হাই মোমেন্ট একটা রয়েছে, যেটা মানে ফার্স্ট হাফে যেটা এন্ডে আসছে, মানে যেটা রণদীপ হুডার আর কি বাড়িতে একটা অ্যাকশন সিন আছে, ওটা কিন্তু একটা খুব হাই মোমেন্ট ছিল। তারপরে সেকেন্ড হাফেও আর কি স্টোরি অনেকটাই এক নাগারে চলছে, তবে ওখানেও কিন্তু কিছু হাই মোমেন্টস রয়েছে। তবে ওই হাই মোমেন্টসগুলো যদি আরেকটু বেশি করে হতো তাহলে সিনেমাটা আরও জমে যেত বস। এই সিনেমাতে কিন্তু এন্টারটেনিং মোমেন্টস মানে যে প্রচুর বেশি আছে তা না, একটু কিন্তু সংখ্যায় কম লেগেছে বস, একটু সংখ্যায় কম লেগেছে। মানে স্টোরি বিল্ড আপ করতে সময় লাগিয়েছে, কিন্তু এই জাট সিনেমাটা ওই ক্র্যাকের লেভেলে ওঠেনি। মানে গোপীচাঁদ মলিনেরই ক্র্যাকটা যে লেভেলে উঠেছিল, জাট সিনেমাটা কিন্তু সেই লেভেলে ওঠেনি বস, সেই লেভেলে ওঠেনি। অ্যান্ড এই সিনেমার আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে ক্যারেক্টার্স প্রচুর রয়েছে। রাম্যা কৃষ্ণন রয়েছেন, এখানে জগপতি বাবু রয়েছেন, এখানে সাই কুমার রয়েছেন, ক্যারেক্টার্স কিন্তু প্রচুর আছে। অজয় ঘোষ রয়েছেন, প্রচুর মানে তেলেগু আর কি অ্যাক্টার্স যাদেরকে আপনারা অনেকগুলো তেলেগু সিনেমাতে দেখে আসছেন, তারা সবাই সিনেমাতে রয়েছে। কিন্তু কারোর রোলটা কিন্তু বিশেষ স্ট্রংলি লেখা হয়নি, অ্যান্ড কোথাও না কোথাও আপনার একটু মোনোটোনাস কিন্তু লাগতে পারে সিনেমাটা। মানে যতগুলো হাই মোমেন্টসের আপনি আশা করছেন, ততগুলো হাই মোমেন্টস কিন্তু এই সিনেমাতে মজুদ নেই। আরও অনেক হাই মোমেন্টস কিন্তু রাখার জায়গা ছিল। মানে কি বলুন তো, ওই একটু বিল্ড আপ দেওয়ার চক্করে হাই মোমেন্টস অ্যাড করতে কিন্তু ভুলে গেছেন এই সিনেমার ডিরেক্টর। মানে ক্র্যাক সিনেমাতে দেখবেন প্রচুর হাই মোমেন্টস ছিল, কিন্তু ততগুলো হাই মোমেন্টস যদি জাটে হতো আরও ভালো হতো সিনেমাটা। তো ওভারঅল এই সিনেমাটা কিন্তু একটা মানে মোটামুটি ভালো সিনেমা হয়েছে। মানে এটাকে একটা মোটামুটি ভালো সিনেমা বলা চলে, কিন্তু একেবারে দারুণ কমার্শিয়াল এন্টারটেইনার সেটা কিন্তু বলা চলে না। তবে আপনারা কিন্তু সানি দেওলের জন্য এই সিনেমাটা এখনও হলে দেখতে পারেন। মানে জ্যাম প্যাকড হলে যদি আপনারা এই সিনেমাটা দেখেন তাহলে কিন্তু এই সিনেমাটা বেশ জমবে। মানে যখন সানি দেওলকে যখন আপনারা অনস্ক্রিন দেখবেন, আপনারা কিন্তু সবাই একদম চেঁচিয়ে উঠবেন। মানে আপনাদের দারুণ লাগবে, মস্তি লাগবে বস। তবে হ্যাঁ, ওই ক্র্যাক সিনেমাটা যে লেভেলের ছিল, সেই লেভেলের কিন্তু এক্সপেকটেশন এই সিনেমা থেকে আপনারা যদি না রাখেন তো বেশি ভালো হয়। মানে এটা বলছি না যে এটা হলে জমবে না, সিনেমাটা হলে জমবে, তবে ওই ক্র্যাক লেভেলে ঠিক ওঠেনি। মানে এটা কিন্তু একটা দারুণ সিনেমা হতে পারতো, যেটা আনফর্চুনেটলি হয়নি। তবে হ্যাঁ, স্টোরি রাইটিং কিন্তু খুব ভালো হয়েছে। তো এই সিনেমার যেরকম স্টোরি রাইটিং হয়েছে, যেরকম সানি দেওল, রণদীপ হুডাদের পারফরমেন্স হয়েছে, আর যেরকম অ্যাকশন সিনসগুলো হয়েছে, এগুলোর জন্য কিন্তু এই সিনেমাটা আপনারা এখনও হলে দেখতে যেতে পারেন। তো আপনারা যদি একটা জ্যাম প্যাকড হলে দেখেন তাহলে কিন্তু আপনারা এই সিনেমাটাকে আরও বেশি করে এনজয় করবেন। তো আপনাদের মধ্যে যারা অলরেডি সিনেমাটা দেখে ফেলেছেন, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের এই সিনেমাটা কেমন লেগেছে। আর আপনাদের মধ্যে এখনও যারা দেখেননি
আগেই বলেছি সিনেমাটা কিন্তু আপনারা একবার হলে দেখতে যেতে পারেন বিকজ অফ পজিটিভ ফ্যাক্টরসগুলো আগেই বলেছি। তো এইসব পজিটিভ ফ্যাক্টরসগুলোর জন্য আপনারা এই সিনেমাটা অবশ্যই হলে দেখতে যেতে পারেন, অ্যান্ড স্পেশালি ফর সানি দেওল। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।